এমপি এত কথা বল, উপস্থাপক এত কথা বলে। পাপ তার বাপকেও ছাড়ে না। দেশে থেকে ওবায়দুল কাদের তথা কাউয়া কাদের যত পাপ করে গেছে তার সাজা এখন তাকে ভোগ করতে হচ্ছে ভারতে বসে। কঠিন ও জটিল রোগে ভুগে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকতে হচ্ছে। তবে তাতেও নিস্তার মিলছে না, কারণ হাসপাতালের লোকেশন খবরে বেরিয়ে পড়ায় নিরাপত্তার কথা ভেবে আবারও ওবায়দুল কাদেরকে গোপন বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ওবায়দুল কাদেরের চেহারা এতটাই খারাপ হয়েছে যে তাকে অনেকটা ফেরাউনের মতো লাগছে। দেখে বোঝার উপায় নেই একসময়ের প্রতাপশালী সে নেতার এখন এই অবস্থা। সময় আর ক্ষমতা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তা বলা মুশকিল। সম্প্রতি জানা গেছে জুলাই আন্দোলনের পর ভারতে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে শয্যাশয়ী ছিলেন। কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে। সূত্র জানায় গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা তার অবস্থাকে গুরুতর বিবেচনা করে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিয়েছেন, তবে এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং সংকটজনক পর্যায়ে রয়েছে। রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি বা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এ যেন মরার ওপর খাড়ার গা। যারা দুনিয়ায় থাকতে মানুষের রক্ত চুষে খায়, দাম্ভিকতা আর অহংকারে মাটিতে পা পড়ে না, তাদেরকে হয়তো আল্লাহ এভাবেই শায়েস্তা করেন। ওবায়দুল কাদেরের মৃত্যুর সংবাদের জন্য অনেকে এখন অপেক্ষা করছে। একটা মৃত্যুই পরে এখন দেশের মিষ্টির দোকানগুলো খালি করে দিতে। মানুষ খুশি হবেই বা না কেন? দেশে থাকতে ক্ষমতায় থেকে কাউয়া কাদের মানুষকে মানুষ মনে করেনি। আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে ১২ বছরই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বচন দিলেও তার সময়ে ঠিকাদারি কাজ ও বিল পেতে ঘুষ, কমিশন বাণিজ্য হয়েছে। নেতা, ঠিকাদার ও কর্মকর্তাদের আতাতে প্রকল্প ব্যয়ের ১০ থেকে ২০% গেছে। লাইসেন্স ভাড়া, কার্যাদেশ কেনাবেচা, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজিতে আরও ২ থেকে ৬% টাকার অনিয়ম হয়েছে। প্রকল্প ব্যয়ের ২৩ থেকে ৪০% দুর্নীতি হয়েছে বলে প্রতিবেদনে এসেছে। গণ অভ্যুত্থানের পর রাজধানী ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ২০০৯-১০ থেকে ২৩-২৪ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়ন প্রকল্প ব্যয় বিশ্লেষণ করা হয়েছিল। ২০১৭-১৮ থেকে ২০২১-২২ অর্থবছরে সম্পন্ন ২৫টি প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছে। গত ১৫ অর্থবছরে সহজে বরাদ্দ ছিল ১,৫৯,৪৪৯ কোটি টাকা। এর মধ্যে ১,২৭,০৮৭ কোটি টাকা ব্যয় হয়েছে নির্মাণ কাজে। ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান মোট ব্যয়ের ৭২% কাজ পেয়েছে। সড়কে ঠিকাদারি পেতে ঘুষ, ইজিপি হলেও দরপত্রে দুর্নীতি, কমিশন হাতানোর উদ্দেশ্যে প্রকল্পের বিষয় কারও অজানা নয়। আবার দরপত্রে ম্যাট্রিক্স পদ্ধতির কারণে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানই অধিকাংশ কাজ পেত। এতে কার্যাদেশ কেনাবেচা হতো। এরপর ঠিকাদারকে ১৫ থেকে ২০% মুনাফা করতে হতো। এ কারণে নির্মাণ কাজ নিম্নমানের এবং প্রকল্প ব্যয় অন্যান্য দেশের তুলনায় অস্বাভাবিক বেড়ে যেত। গবেষণায় বিশ্বব্যাংকের বরাতে বলা হয়েছে সড়ক নির্মাণ অন্যতম দুর্নীতিগ্রস্ত শিল্প ছিল। বাংলাদেশে ৪ লেন মহাসড়ক নির্মাণ ব্যয় ২১ থেকে ১০০ কোটি টাকা, যা প্রতিবেশী ভারতের ৯ গুণ এবং ইউরোপের দ্বিগুণ। প্রকল্প প্রণয়নের সময় উদ্দেশ্যমূলক ব্যয় ২৫ থেকে ৩০% বেশি ধরা হতো। প্রতিবেদনে বলা হয় ৭টি নতুন সড়ক, ৫টি সড়ক উন্নয়ন, ৩টি নতুন সেতু নির্মাণ, ৩টি সেতু উন্নয়ন, ১টি ওভারপাস এবং ৬টি সড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্প পর্যবেক্ষণ করা হয়েছিল। গবেষক জুলকরনাইন বলেছিলেন একটি প্রকল্পে ৭৪ লাখ টাকা বরাদ্দ ছিল বৃক্ষরোপণে, কিন্তু সরজমিনে একটি গাছও পাওয়া যায়নি। সরকারি ক্রয় আইন ২০০৬ ও সরকারি বিধিমালা ২০০৮ অনুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়। জালিয়াতির কারণে ৪৪টি প্রতিষ্ঠানকে গত জুলাই পর্যন্ত কালো তালিকাভুক্ত করে সহজে। গবেষণায় বলা হয় কতিপয় ঠিকাদার কালো তালিকাভুক্ত হলেও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত নেই। কতিপয় ঠিকাদারের রাজনৈতিক প্রভাব ও উচ্চ পর্যায়ে সংযোজাসের কারণে সহজা কর্মকর্তারা ঠিকাদারদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। ঠিকাদার চুক্তি অনুযায়ী কাজ না করলেও সহজা কর্মকর্তাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
এক কর্মকর্তা ঠিকাদারের কাজে ত্রুটি ধরায় তাকে মাঠ পর্যায়ে থেকে অফিস পর্যায়ে বদলি করা হয়। শীর্ষ 10 ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের আমলে 6,509টি কার্যাদেশ পেয়েছে, যার আর্থিক মূল্য 17,450 কোটি টাকা। অভিযোগ রয়েছে ওবায়দুল কাদের, তার স্ত্রী, ভাই ও আত্মীয়রা সম্পৃক্ত ছিলেন প্রতিষ্ঠানগুলির কার্যাদেশ পাওয়ায়। আওয়ামী লীগের প্রভাবশালীরাও ছিলেন কিছু ঠিকাদারের পেছনে। ইজিপি প্রক্রিয়ায় ঠিকাদার প্রাক্কলিত দরের চেয়ে সর্বোচ্চ 10 এবং নিম্নতম 10% দর দিতে পারেন। সহজা সূত্রে জানা গিয়েছে, অফিসার ঘুষের বিনিময়ে প্রাক্কলিত ব্যয় জানিয়ে দেওয়ায় দরপত্র দেওয়া ঠিকাদারদের মধ্যে সর্বনিম্ন দর প্রায় সমান হয়। এক্ষেত্রে কার্যাদেশ দেওয়া হয় ম্যাট্রিক্স পদ্ধতিতে। 300 নম্বরের এই মূল্যায়ন পদ্ধতিতে 140 নম্বর আগের 5 বছরে সম্পাদিত কাজের জন্য, 100 নম্বর 5 বছরে সম্পাদিত কাজের আর্থিক মূল্যের জন্য। ঠিকাদারদের চলমান কাজের আর্থিক মূল্যের 60 নম্বর রয়েছে। ইজিপি পদ্ধতি ভালো হলেও পরিচালনাকারীরা অনিয়মে লিপ্ত ছিল। দরপত্র আহ্বানের আগেই ভাগবাটোয়ারা হতো কে কোন কাজ পাবেন। নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ দিতে সেভাবে শর্ত নির্ধারণ করে দরপত্র আহ্বান করা হতো। 1984-র জনবল কাঠামো দিয়ে চলছে সহজা। জনবল সংকটের কারণেও প্রকল্প বাস্তবায়ন প্রতিবন্ধকতায় পড়ে বলে গবেষণায় বলা হয়েছে। ঠিকাদারদের প্রসঙ্গে একজন প্রকৌশলীর বরাতে বলা হয়, অবহেলা ও অপেশাদারিত্ব রয়েছে। ঠিকাদাররা সক্ষমতার বেশি কাজ নেন। এসব অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য গড়ে গেছেন ওবায়দুল কাদের। সহজার 28টি কার্যালয়ে শুধু পরিচালন ব্যয়ে 34 কোটি 26 লাখ টাকার দুর্নীতি চিহ্নিত হয়েছে সরকারি নিরীক্ষায়। গবেষণায় বলা হয়, প্রকল্পের নিরীক্ষা হয় না। 2019-20 অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন 2024 সালে সংসদীয় স্থায়ী কমিটিতে পেশ করা হয়েছিল। ডিপিপি প্রণয়নের সময়ে অনিয়ম দুর্নীতির জন্য 25 থেকে 30% বাড়তি ব্যয় প্রাক্কলন করা হয় বলে গবেষণায় বলা হয়েছিল। দুর্নীতি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন বেশ অহংকারী। তার বলা অহংকারী কথাগুলো এখনও সবার কানে বাজে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ওবায়দুল কাদেরের এই কথাটি মজা করে একবারও বলেননি এমন মানুষ নেই বললেই চলে। তিনি যখন কথাটি বলেছিলেন তখন হয়তো নিজেও ভাবেননি এটি এতটা ভাইরাল হয়ে যাবে। রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা মেরে কথা বলতেও পটু ছিলেন কাদের। জ্বালা, অন্তরে জ্বালা। বছর দুয়েক আগে একটি সভায় যোগ দিয়ে এই কথাটি বলেছিলেন ওবায়দুল কাদের। মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এমন তির্যক মন্তব্য করেন কাদের। কাদের বোঝাতে চেয়েছিলেন, আওয়ামী লীগের উন্নতি বিএনপির সহ্য হয় না। উন্নয়নের বাণী শোনাতে গিয়ে তিনিও একবার বিপাকে পড়েছিলেন। স্মার্ট বাংলা পুরো কথা শেষ করতে পারেননি। এর আগেই ভেঙে পড়ে মঞ্চ। 2023 সালের শুরুতেই ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ওবায়দুল কাদের। বক্তব্যের মাঝেই হঠাৎ অনুষ্ঠানের সবাইকে নিয়ে মঞ্চ ভেঙে পড়ে। কাদের সহ আহত হন অনেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেশের বিভিন্ন সভা সমাবেশে যোগ দিতেন কাদের। রাজনৈতিক প্রতিপক্ষকে খোঁচা মারার পাশাপাশি নিজ দলের নেতাদের প্রশংসা করতেন কাদের। বিশেষ করে শেখ হাসিনাকে প্রায়ই তেল দিতেন তিনি। একবার তো প্রশংসা করতে গিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করেছিলেন। সি হ্যাজ মেড আস লুক স্মার্টার। এভাবেই তিনি শেখ হাসিনার গুণাবলী তুলে ধরেছিলেন। আঙুল উঁচিয়ে তার কথা বলার ভঙ্গি দেখে অনেকেই হেসেছেন। ইংরেজিতে কথা বলে আরও কয়েকবার হাসির পাত্র হয়েছেন ওবায়দুল কাদের। শতভাগ নিখুঁত উচ্চারণ না হলেও চেষ্টার কমতি রাখেননি তিনি। করোনাকালীন সময়েও ওবায়দুল কাদের অহংকার দেখিয়েছেন। আমরা করোনার চেয়েও শক্তিশালী। 5 বছর আগে তার এই কথা নিয়ে হাসি তামাশা যেমন হয়েছে, তেমনি সমালোচনাও হয়েছে। মাস্তান শামীম ওসমানের একটি ডায়ালগকেও পুনরুজ্জীবিত করেছিলেন কাদের। একটি শান্তি সমাবেশে নিজের বক্তব্যে তিনি বলেন, খেলা হবে। শামীম ওসমানের মতো জোর গলায় বলতে পারেননি। এরপরও ওবায়দুল কাদেরের কথাটি ভাইরাল হয়ে যায়। তাকে অনেকে কাউয়া কাদের নামে ডাকে। মূলত এই নামটি এসেছে তার বলা একটি কথা থেকে। একবার সিলেটে এক জনসভায় তিনি বলেছিলেন, আওয়ামী লীগে কাউয়া ঢুকেছে, এখন তিনি নিজের পাপের সাজা ভোগ করছেন।